হ্যালো গাইস, আমি দেবজ্যোতি আর তোমরা দেখছো স্টাডি টাইম। তোমাদের ক্লাস 8-এর হিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার করার সাথে সাথে এমসিকিউর কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসছি, যাতে হচ্ছে পড়ার সাথে সাথে এই পড়াটা ঠিকঠাক হয়েছে কি না সেটাকেও তোমরা যাচাই করে নিতে পারো অথবা দেখে নিতে পারো যে কতটা তুমি রেডি হয়েছো পড়াটার জন্য। আর এটাকে আরও আকর্ষণীয় করার জন্য আমরা কি করেছি, প্রত্যেকটা প্রশ্নের পরে তোমাদেরকে কিছু সময় দেওয়া হচ্ছে যার মধ্যে দিয়ে তোমরা এমসিকিউর উত্তরগুলো দিতে পারছো, এবং যারা সবথেকে বেশি সঠিক উত্তর দেবে তাদের নামটা আমরা পিন করে দেবো, যাতে যেই এই ভিডিও প্রথম খুলুক তোমার নামটা দেখতে পায় যে তুমি সবথেকে বেশি নম্বর পেয়েছো। আমাদের কোথায় চলছে, কোন চ্যাপ্টার চলছে? আগের চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, অর্থাৎ হচ্ছে তোমাদের ক্লাস 8-এর বইয়ের চ্যাপ্টার 3-তে চলছে। চ্যাপ্টার 3 এমসিকিউ কোশ্চেনের আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। প্রথম ক্লাসের বাছাই করা প্রশ্নগুলো নিয়ে চলে আসি এবং হচ্ছে তোমরা দেখে নাও তোমরা কত কম সময়ের মধ্যে কতগুলো সঠিক উত্তর দিতে পারো। ঠিক আছে, চলো দেখা যাক। বাছাই করা প্রশ্ন নিয়ে চলে আসা হয়েছে এবং চলো এবার দেখা যাক 1 নম্বর প্রথম প্রশ্ন তোমাদের জন্য কি রাখা রয়েছে। এই যে অষ্টাদশ শতকে, এই টোটাল হিস্ট্রিটাই এখন পড়া হচ্ছে কোথায়, অষ্টাদশ শতকের। এই অষ্টাদশ শতকে প্রধান 3টি বাণিজ্য কেন্দ্রকে কি বলা হতো? অষ্টাদশ শতকে যেই বাণিজ্য কেন্দ্রগুলো 3টে প্রধান হয়েছিল, তো সেই 3টে বাণিজ্যিক কেন্দ্রগুলোকে কি বলা হতো? অপশান 1 হচ্ছে ব্রিটিশ কোম্পানি, দ্বিতীয় হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য, তৃতীয় হচ্ছে ব্রিটিশ প্রেসিডেন্সি এবং 4 নম্বর হচ্ছে নিজামত। কি বলা হতো? ব্রিটিশ কোম্পানি, ব্রিটিশ সাম্রাজ্য, ব্রিটিশ প্রেসিডেন্সি এবং হচ্ছে নিজামত। চলো কার কার উত্তর সঠিক হয়েছে মেলাও। এটাকে বলা হতো ব্রিটিশ প্রেসিডেন্সি। ঠিক আছে, এটাকে ব্রিটিশ প্রেসিডেন্সি বলা হতো। ব্রিটিশ কোম্পানি বলা হবে না কেন? কোম্পানি তো ব্যবসা করতে এসেছিল। ঠিক আছে, নিজামত কি ওই ক্ষমতা পাওয়ার অধিকার, তো ক্ষমতা পাওয়ার অধিকার নয়। তারপরে হচ্ছে কি বলা হয়েছে, ব্রিটিশ সাম্রাজ্য তো হবেই না, ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটেনে রয়েছে, তো এইটা হচ্ছে ব্রিটিশ প্রেসিডেন্সি। যখন আমরা চ্যাপ্টারটা পড়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম এই 3টে কলকাতা, মাদ্রাজ, এই 3টে হচ্ছে জায়গাগুলোকে ঘিরে নিয়ে যেই ব্যবস্থা চলছিল সেটাকে ব্রিটিশ প্রেসিডেন্সি বলা হতো। ঠিক আছে, তো দেন তারপরে হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে? কোম্পানি যেই সকল বাণিজ্য কেন্দ্রগুলো বানিয়েছিল, কলকাতায় যেমন একটা বাণিজ্য কেন্দ্র বানিয়েছিল, তারপর মুম্বাইয়ে, মাদ্রাজে এই বাণিজ্য কেন্দ্রগুলো বানাচ্ছে, এই বাণিজ্য কেন্দ্রগুলোর মধ্যে আর কি বানাতো? এই বাণিজ্য কেন্দ্রগুলিতে আর কি বানাতো? অপশান তোমাদেরকে দেয়া হচ্ছে, 1 হচ্ছে দুর্গ, দ্বিতীয় হচ্ছে কলেজ, তৃতীয় হচ্ছে স্কুল এবং চতুর্থ হচ্ছে দেওয়ানি। কোম্পানি তার বাণিজ্য কেন্দ্রগুলোতে কি বানাতো? দুর্গ, কলেজ, স্কুল নাকি দেওয়ানি? চলো কার উত্তর সঠিক হচ্ছে মেলাও। কোম্পানি বানাতো এই সকল জায়গাগুলোতে দুর্গ। একটা জিনিস স্বাভাবিক, তোমরা মাথায় এটা হচ্ছে ইতিহাস সবসময় বলেছি বুঝে বুঝে পড়ে, মুখস্থ করে বেশি দিন কোনো কিছু জিনিস রাখা যায় না। ব্রিটিশ কোম্পানি এখানে আসছে, এই দুর্গ নিয়েই প্রথম ঝামেলা হয়েছিল সিরাজের সঙ্গে। ব্রিটিশ কোম্পানি, সিরাজ বলেছিল যে তোমরা আমার আন্ডারে রয়েছে, তোমাদের দুর্গের কী দরকার। ফরাসিরাও একদিকে দুর্গ তৈরি করছিল, এইদিকে হচ্ছে ইংরেজরা, তো ইংরেজদেরকে বারণ করেছিল। এই নিয়ে ঝামেলা, এই নিয়েই হচ্ছে পলাশির যুদ্ধের সূত্রপাত, দুর্গ তৈরি করতে বারণ করা। তাছাড়া গতিবিধি বিভিন্ন বুঝতেও পেরেছিল যে এরা দখল করতে আসছে, তো এটাই। আর হচ্ছে তারা তো এসেছিল অত্যাচার করতে, তারা তো নিশ্চয়ই প্রত্যেকটা জায়গায় এসে এসে কলেজ বানাবে না। হ্যাঁ, কলেজ পরে বানিয়েছিল এখানকার কালচার বোঝার জন্য। তারপর আর কি
স্কুলও হচ্ছে, সেইগুলো অনেক পরের ব্যাপার। মেনলি এসে হচ্ছে এখানে সব কিছু দখল করার হচ্ছে পরিকল্পনা সব নিয়েছিল, তার জন্য কি বানাচ্ছিল, প্রত্যেকটা জায়গা দখল করে দুর্গ বানাচ্ছিল। ঠিক আছে, এই উত্তরটাও আমি একটুখানি এক্সপ্লেন করে দিচ্ছি, কারণ কি যারা জানো খুব ভালো কথা, আর মুখস্থ করে যারা জেনেছো তাদের হচ্ছে একটু মনে রাখার জন্য এটা এক্সপ্লেন করে দিচ্ছি। আর যারা জানো না, এইভাবে তোমরা যদি মনে রাখার চেষ্টা করো গোটা আশেপাশের ঘটনাটা কি হয়েছে, তাহলে তোমরা এই উত্তরটা বহুদিন মনে রাখতে পারবে। মুখস্থ এমন করলে যে পরীক্ষা মিটে গেল সঙ্গে সঙ্গে ভুলে গেলে, এরকম তো কাজ নেই। এই প্রশ্ন, ইতিহাস এমন একটা সাবজেক্ট যার উত্তরগুলো তোমাদের চাকরি পাওয়া পর্যন্ত দরকার লাগবে। তো এমনভাবেই পড়ার চেষ্টা করো যাতে অনেক দিন মনে থাকে। তো তাই জন্যই একটুখানি এক্সপ্লেন তোমাদেরকে মাঝে মাঝে করে দিচ্ছি, যেইগুলো খুব দরকারি প্রশ্ন সেইগুলো। তারপরে হচ্ছে তৃতীয় প্রশ্ন কি রয়েছে? 1611 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন বাণিজ্য কেন্দ্রটি তৈরি করে? 1611 দক্ষিণ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন বাণিজ্য কেন্দ্রটি তৈরি করে? 1 শ্রীরঙ্গপত্তনম, দ্বিতীয় হচ্ছে মাদ্রাজ, তৃতীয় হচ্ছে সুরাট এবং 4 হচ্ছে মুসুলিপত্তনম। কোনটা বানাচ্ছে? 1611 কোনটা বানাচ্ছে? ঠিক আছে, মুসুলিপত্তনম। নাও 4 নম্বর প্রশ্নে আসা যাক। 4 নম্বর প্রশ্নে কি রয়েছে দেখা যাক। উপনিবেশিক শাসনের শুরুর দিকে 3টি প্রেসিডেন্সি পরিচালিত হতো কিসের মধ্যে দিয়ে? কোন ব্যবস্থার মধ্যে দিয়ে উপনিবেশিক শাসনের শুরুর দিকে 3টে প্রেসিডেন্সি প্রচলিত হতো? তো অপশানগুলো কী কী রয়েছে? ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা, ফৌজদারদের দ্বারা, রেগুলেটিং অ্যাক্ট দ্বারা এবং কাউন্সিল অফ ডিরেক্টরদের দ্বারা। উপনিবেশিক শাসনের শুরুর দিকে 3টি প্রেসিডেন্সি কিসের দ্বারা পরিচালিত হতো? চলো উত্তরটা দেখা যাক কার কার সঠিক হয়েছে। কাউন্সিল অফ ডিরেক্টরদের দ্বারা। ঠিক আছে, উপনিবেশিক শাসনের শুরুর দিকে 3টি প্রেসিডেন্সি পরিচালিত হতো কাউন্সিল অফ ডিরেক্টরদের দ্বারা। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপর আসা যাক হচ্ছে 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে কি আছে? অষ্টাদশ শতকের প্রথমাংশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক স্বার্থে ভারতের কতকগুলি ঘাঁটি তৈরি করেছিল? অষ্টাদশ শতকের প্রথম দিকে, মানে এই যে এলো আঞ্চলিক শক্তিগুলোর উত্থান কবে? অষ্টাদশ শতকেই হচ্ছে। তখনই হচ্ছে ব্রিটিশরা আসছে এবং আস্তে 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 তাদের ক্ষমতাটা বিস্তার করছে। ঠিক আছে, এই অষ্টাদশ শতকে প্রথম যখন এসছিল ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা বাণিজ্যিক স্বার্থে ভারতে কতকগুলো ঘাঁটি তৈরি করেছিল, মানে একদম ফার্স্টের দিকে কতকগুলো ঘাঁটি তৈরি করেছিল। তা আশা করছি অপশান দেওয়ার নেই, যারা ক্লাসগুলো করেছো বহুবার এটা নিয়ে বলা হয়েছে, তবু অপশানটা দিচ্ছি 2, 3, 4 নাকি 6টা। আশা করছি সকলে এটা অ্যান্সার জানো, তবুও লিখছি, দেখো মিলিয়ে নাও একবার। তিনটে। ঠিক আছে, প্রথমে তারা যখন এসেছিল কোম্পানি তখন তিনটে ঘাঁটি তৈরি করেছিল। ঠিক আছে, চলো 6 নম্বর প্রশ্ন কি আছে দেখা যাক। ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের ওপর ব্রিটেন পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হতো কিসের মাধ্যমে, কোন আইনের বা কোন অ্যাক্টের মাধ্যমে? 1 হচ্ছে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে ইল পার্টি বিল আইনের দ্বারা, তৃতীয় হচ্ছে পিট প্রণীত ভারত শাসন আইনের দ্বারা এবং 4 হচ্ছে আরভিন প্যাক্টের মাধ্যমে। কি প্রশ্ন? ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের ওপর ব্রিটেন পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হতো। তো প্রশ্নটার মানে বোঝা সব থেকে বেশি দরকারি। এই যে ব্রিটিশ কোম্পানি যারা ভারতে আছে
এদের ওপর এই যে নজরদারি রাখবে, এইটা কোন আইনের দ্বারা? ব্রিটেন পার্লামেন্ট, ওখানকার ব্রিটেন সরকার যে এই ভারতে যে কোম্পানির ওপর আছে, এদের ওপর নজরদারি রাখবে কোন অ্যাক্টের দ্বারা হচ্ছে এখানে। তো অপশান দিয়েছে রেগুলেটিং অ্যাক্টের মধ্যে দিয়ে, তারপরে দ্বিতীয় বলছে হচ্ছে ইলবাটি বিল আইনের দ্বারা, তৃতীয় হচ্ছে পিঠ প্রণীত ভারত শাসন আইনের দ্বারা, এবং 4 হচ্ছে আরভিন প্যাক্টের মাধ্যমে। একটা উত্তরটা লিখি, আশা করি এটা সকলেই জানো। এইটা নিয়ে আমাদের স্পেশাল আলাদা একটা ক্লাস হয়েছিল। পিঠ প্রণীত ভারত শাসন আইন দ্বারা বা ভারত শাসন আইন দ্বারা, ঠিক আছে। তো এর মধ্যে দিয়ে ব্রিটেন পার্লামেন্ট এই ভারতের কোম্পানির ওপর নজরদারি রাখত। চলো 7 নম্বর প্রশ্ন কি রয়েছে, 7 নম্বর প্রশ্ন কি রয়েছে সেটা দেখা যাক। এই 3টে যে প্রেসিডেন্সি হতো, এই 3টে প্রেসিডেন্সির গভর্নর নির্বাচন করতো কারা? এটা কোনো পদ্ধতির মধ্যে দিয়ে গভর্নর নির্বাচন হবে। যে কোনো কাউকে তো আর গভর্নর করে দিতে পারবে না। একজন তোমার হচ্ছে কি বেশ বলে জমিতে ধান কাটছে, তাকে এনে তো গভর্নর করে দিতে পারবে না। আর ভারতের লোকদের তো গভর্নর করতোই না, ব্রিটেনের লোকদেরই করতো। তো এই গভর্নর, ব্রিটেনে অনেক লোক ছিল, তার মধ্যে কাকে গভর্নর নির্বাচন করবে? তো তার জন্য কি করা হতো? তার জন্য মানে কোন পদ্ধতি করা হতো যে তিনটি প্রেসিডেন্টের গভর্নর নির্বাচন করতো কোন বোর্ডের দ্বারা বা কোন পদ্ধতির দ্বারা? এক হচ্ছে অপশান কাউন্সিল অফ ডিরেক্টররা এর গভর্নরদের নিযুক্ত করতো, দ্বিতীয় হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট দ্বারা, তৃতীয় হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা, এবং 4 হচ্ছে ফৌজদারদের দ্বারা। তো অপশানটা লিখি, কাউন্সিল অফ ডিরেক্টরদের দ্বারা এই গভর্নর নির্বাচন হতো। এটা একটা বোর্ড, সেখানে কিছু মেম্বার ছিল, তারা হচ্ছে নির্বাচন করতো গভর্নর কে হবে, 3টে প্রেসিডেন্সির গভর্নর কারা হবে, ঠিক আছে। আর একটা জিনিস আমাদেরকে বলে দিই, যাদের হচ্ছে এই সব প্রশ্নগুলো উত্তর দিতে পারছো খুব ভালো কথা, এগিয়ে রয়েছে। আর যাদের একটু আধটু সমস্যা হচ্ছে তাদেরকে আমি আবারও বলবো যে যাও প্রথমে হচ্ছে টেক্সট বইয়ের যে ক্লাসগুলো করিয়েছি সেইগুলো হচ্ছে একটুখানি দেখে নাও, দেখে নিলেই তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেবে নিমিষের মধ্যে এই উত্তর দিতে পারছো। আর যারা হয়তো একবার দেখেছো দিয়ে বলছো যে সব তো পারছি না, তাহলে আরেকবার ইয়ের জন্য হচ্ছে আরেকবার দেখে নিতে পারো, তো সব উত্তর দিতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো চলো 7 নম্বর প্রশ্ন হয়েছে, এবার হচ্ছে যাওয়া যাক 8 নম্বর প্রশ্নে। কি রয়েছে 8 নম্বর প্রশ্ন? 8 নম্বর প্রশ্ন কোথায় গেল? আচ্ছা, উত্তর ও মধ্য ভারতের অঞ্চলগুলি কোন প্রেসিডেন্সির অন্তর্গত ছিল? উত্তর আর মধ্য ভারতের অঞ্চলগুলি কোন প্রেসিডেন্সির অন্তর্গত ছিল? উত্তর আর মধ্য ভারত, এইটা তোমাদেরকে একটা জিনিস আমি দেখিয়েছিলাম, যদি ম্যাপ এরম হয় সবসময় হচ্ছে ম্যাপের ডান দিকটা হবে হচ্ছে পূর্ব আর ওপর দিকটা হবে হচ্ছে উত্তর, ঠিক আছে। তো এইভাবে তোমরা হচ্ছে ভারতের ম্যাপটাকে দেখে নিতে পারো, যদি যাদের কনফিউশন থাকে যে উত্তর আর মধ্য ভারত বলতে কোন জায়গাটা বোঝানো হচ্ছে, এটা কার অন্তর্গত ছিল। তো এটা হচ্ছে যদি ভারতের ম্যাপটা এরম হয়, এখানটা হচ্ছে জম্মু কাশ্মীর, এই দিকটা হলো, এখানটা আমি প্রফেশনাল নয়, তার মধ্যে এক হাতে বই আর এক হাতে ইয়ে নিয়ে আঁকা হচ্ছে, এরকম হয়তো নিচের দিকটা, তো দিয়ে তারপরে এই দিকটা গেল বাংলাদেশ কিংবা ওপরে কাশ্মীর। তো এই দিকটা কার আন্ডারে রয়েছে? পশ্চিমবঙ্গের দিকটা। তো মেনলি কার আন্ডারে ছিল? সেটা হচ্ছে কলকাতার আন্ডারে। কোথায় গেল প্রশ্নটা? ঠিক আছে, এইভাবেও তোমরা প্রশ্নের মাঝখানে সমস্যা হলে এইভাবেও তোমরা দেখে নিতে পারো। ওকে,
দেন হচ্ছে 8, এবার হচ্ছে 9 নম্বর। কোন অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল পদটি তৈরি করা হয়েছিল? এই যে গভর্নর জেনারেল পদ, প্রথমে গভর্নর ছিল, তাই তারপরে হচ্ছে গভর্নর জেনারেল পদ আনা হয়। তো কোন অ্যাক্টের মাধ্যমে এই গভর্নর জেনারেল পদটা আনা হয়? অপশান হচ্ছে পিট প্রণীত ভারত শাসন আইনের দ্বারা কি নিয়ে আসা হয়, তারপরে হচ্ছে আরভিন প্যাক্টের দ্বারা, নাকি ইলবাটি বিল দ্বারা, নাকি রেগুলেটিং অ্যাক্ট দ্বারা। ঠিক আছে, কোনটা অপশান কোনটা? অপশান হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট দ্বারা আনা হচ্ছে। ঠিক আছে, গভর্নর জেনারেল পদটি রেগুলেটিং অ্যাক্ট দ্বারা আনা হচ্ছে। তো তারপরে হচ্ছে 10 নম্বর প্রশ্নতে আসা যাক। কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থা তুলে নিয়ে বাংলার শাসনভার সরাসরি গ্রহণ করে। অর্থাৎ দ্বৈত শাসনটা কি, শাসনটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছিল, তখন পড়েছিলাম মনে আছে, একজনের কাছে হচ্ছে দায়িত্বহীন ক্ষমতা এবং হচ্ছে ক্ষমতাহীন দায়িত্ব। তো এইভাবে শাসনটা ভাগ হয়ে যাচ্ছে। দ্বৈত শাসন চ্যাপ্টার 2-তে ছিল, সেখানে ডিটেলসে আলোচনা হয়েছিল। তো এই দ্বৈত শাসন কখন, দ্বৈত শাসন ব্যবস্থা তুলে নিয়ে সরাসরি শাসনভার গ্রহণ করছে কোম্পানি, এই দ্বৈত শাসন ব্যবস্থাটা তুলে দিয়ে সরাসরি শাসনভার গ্রহণ করে নিচ্ছে কোম্পানি কখন? অপশান হচ্ছে 1972, 1701, 1757 এবং হচ্ছে 1765। কবে কবে হচ্ছে এটা? এটা কবে করা হচ্ছে? এর অ্যান্সার হচ্ছে একটু সর্দি হয়ে গেছে ঠান্ডায়, তো এটাই হচ্ছে ব্যাপার। তো তাই জন্য একটুখানি ক্লাস করতেও সমস্যা হচ্ছে আজকে। তো যাই হোক, কত নম্বর গেল? 11 হবে, 11 দেখা যাক। আচ্ছা, 11 প্রশ্ন হচ্ছে গভর্নর জেনারেল পদের মেয়াদ কতদিন ছিল? গভর্নর জেনারেল পদের মেয়াদ কতদিন ছিল? ঠিক আছে, এক হচ্ছে 2 বছর অপশান 1, দ্বিতীয় হচ্ছে অপশান 5 বছর, তারপরে হচ্ছে 7 বছর নাকি 10 বছর। গভর্নর জেনারেলের পদের মেয়াদ কত বছর ছিল? ঠিক আছে, খুব সোজা প্রশ্ন। এটা হচ্ছে 5 বছর। ঠিক আছে, গভর্নর জেনারেলের পদের মেয়াদ ছিল হচ্ছে 5 বছর। তো তারপরে প্রশ্নটা কি আছে দেখা যাক। তার পরের প্রশ্ন হচ্ছে প্রতিষ্ঠাকালে কলকাতা সুপ্রিম কোর্টের মোট বিচারকের সংখ্যা কত ছিল? যখন সুপ্রিম কোর্ট প্রথম হয় সুপ্রিম কোর্ট, তখন এই সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা কতজন ছিল? এটা খুবই সোজা, এটা মুখস্থই রাখতে হবে, 4 জন। এখানে কিছু বোঝার নেই। সুপ্রিম কোর্ট তৈরি হচ্ছে তখন বিচারকের সংখ্যা কতজন রাখা হয়েছিল? 4 জন। ঠিক আছে, কার উদ্যোগে 11 জন পণ্ডিত হিন্দু আইনগুলিকে একটি সার সংকলন তৈরি করেছিলেন? অর্থাৎ ভারতের যেই বিভিন্ন হিন্দু আইনগুলো ছিল এর আগে, কারণ কি এর আগে এই ব্রিটিশরা আসার আগে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে তখন হচ্ছে ভারতীয় আইন, ভারতীয় হিন্দু আইন, মুসলিম আইন, এইগুলো নিয়েই হচ্ছে বিচার ব্যবস্থা চলছিল। ওরা হঠাৎ করে এলো, এসে যা পারছে তাই করছে। তো তখন হচ্ছে কি তারা হচ্ছে বোঝার জন্য এর আগে কি আইন ছিল, সেই জন্য তো ভারতীয় পণ্ডিতদের 11 জন পণ্ডিতদের নিয়ে আইনগুলোর একটা সার সংকলন করেছিল। তো সেই সার সংকলন হয়েছিল, এটার পেছনে কার উদ্যোগ ছিল, কে করিয়েছিল? তো অপশান 1 হচ্ছে ডালহৌসি, দ্বিতীয় হচ্ছে ওয়েলেসলি, কর্নওয়ালিস নাকি হেস্টিং। কে করেছিল? তো অপশান লিখছি। হেস্টিং। ঠিক আছে, ওয়ারেন হেস্টিং এটা করিয়েছিল, 11 জন পণ্ডিতের নিয়ে এগুলো সার সংকলন করিয়েছিল। তো তারপরে প্রশ্ন কি রয়েছে দেখা যাক।
12 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় কি? কোন ব্যবস্থা 1812 পাকাপাকিভাবে বিলুপ্ত হয়? সিপাহী বাহিনী ব্যবস্থা, মানে হচ্ছে সৈন্যবাহিনীর ব্যবস্থা, নাকি দারোগা ব্যবস্থা, নাকি ফৌজদারি ব্যবস্থা, নাকি সিভিল সার্ভিস? 1812 কোনটা পাকাপাকিভাবে পুরো হচ্ছে বিলুপ্ত করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়? উত্তর হচ্ছে দারোগা ব্যবস্থা। ঠিক আছে, পরের প্রশ্নে আসা যায়। এদের মধ্যে কারা সামরিক জাতি ছিল না? অপশান হচ্ছে 1 পাঠানরা, বাঙালিরা, রাজপুতরা, নাকি গোর্খারা। সামরিক জাতি বলতে যারা যুদ্ধ করে কারা ছিল না? খুব ইজি কোশ্চেন, বাঙালিরা। ঠিক আছে, চলো পরের 16 নম্বর আর লাস্ট। উপনিবেশিক শাসক সব থেকে বেশি খরচ করত, এই উপনিবেশিক কোম্পানি, এই ব্রিটিশ কোম্পানি, এরা সব থেকে বেশি কোন খাতে পয়সা খরচা করতো? এক হচ্ছে শিক্ষা খাতে ভারতীয় মানুষদের ভালোর জন্য, নাকি পরিবহন ক্ষেত্রে, পরিবহনত এই জিনিসপত্র নিয়ে আসা, নাকি সামরিক ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে যুদ্ধ করার জন্য, নাকি কুটির শিল্পের ক্ষেত্রে? উপনিবেশিক শাসক সব থেকে বেশি খরচা করতো কোন দিকে? এটা অপশান হচ্ছে সামরিক খাতে। কারণ হচ্ছে কি, প্রথমেই তারা এসে কি করছিল, এখানে যত সকল জিনিস জায়গা ফাইগাগুলো রয়েছে আস্তে আস্তে দখল করছে। দখল করার জন্য কি সামরিক দিকটা শক্ত হওয়া দরকার, তো তাই জন্য তারা সামরিক খাতে সব থেকে বেশি টাকা খরচা করছে। তো এই ছিল হচ্ছে আজকের 16টা প্রশ্নর অ্যান্সার, এবং কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো তোমাদের কেমন লেগেছে ক্লাসটা তোমরা অবশ্যই জানিও। আর আমাদের এই এমসিকিউ ছাড়াও মেন ক্লাস হচ্ছে তোমাদের মেন চ্যাপ্টারগুলো পড়ানো হচ্ছে টোটাল ডিটেলসে, সেটাও তোমরা দেখতে পারো। আর কেবল যে হিস্ট্রি হচ্ছে এরকম ব্যাপার নয়, প্রত্যেকটা সাবজেক্টের আমাদের আলাদা আলাদা টিচার রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট ডিটেলসে আলোচনা করা হচ্ছে। তোমাদের যা সমস্যা তোমরা সেই সকল স্যারেদেরকে, ম্যাডামদেরকে আস্ক করতে পারো, তোমাদের সকল সমস্যা মিটিয়ে দেবে তারা। আর শেষে বলবো, যদি ক্লাস ভালো লেগে থাকে, এইভাবে ক্লাস আরও পেতে চাও, তো তাহলে হচ্ছে লাইক করো, শেয়ার করো, তোমাদের মতামত জানিও কেমন লেগেছে। আর জুড়ে থাকতে চাইলে তোমরা হচ্ছে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিও, তাহলেই হচ্ছে যখনই ক্লাস আপলোড করা হবে ক্লাস হচ্ছে তোমাদের সামনে তোমাদের নোটিফিকেশান পেয়ে যাবে। তো ঠিক আছে, তো আজকের ক্লাস এতটাই। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে, পরের হচ্ছে এমসিকিউ সিরিজে। ঠিক আছে, চলো টাটা।